আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। ব্যাকসিডক টক পডকাস্টের বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এই বিশেষ আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতি বছর এই দিনটি পালন করা হয়ে থাকে। উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি ডিজিজ, স্ট্রোক ইত্যাদির ঝুঁকি বাড়াতে পারে। আবার সঠিক সময়ে যদি ধরা পড়ে এবং সঠিকভাবে যদি চিকিৎসা করা হয়, তাহলে আমরা অনেক প্রাণঘাতী রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারবো। এবারের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার। আমরা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে হাইপারটেনশনের চ্যালেঞ্জ, প্রতিরোধ এবং আজকের দিনের প্রতিপাদ্য বিষয় কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার কিভাবে সম্ভব এটা নিয়ে বিশদ আলোচনা করব এবং আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। এই আলোচনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারহানা আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং আমার সাথে উপস্থিত আছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মনোয়ারুল ইসলাম, অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। সারা পৃথিবীতে এখন পর্যন্ত 1.2 বিলিয়ন মানুষ হাইপারটেনশনে ভুগছে এবং বাংলাদেশে যদি প্রেক্ষাপট আমরা দেখি, প্রতি 4 জনে 3 জনই হাইপারটেনশনে আক্রান্ত। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন বৈষয়িক এবং আমাদের প্রেক্ষাপটে? ধন্যবাদ আপনাকে। আসলে উচ্চ রক্তচাপ একটা বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা, এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উচ্চ রক্তচাপের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এর পেছনের কারণ যদি আমরা খোঁজার চেষ্টা করি, আসলে কোনো একক কারণ এর দায়ী নয়, বরং বিভিন্ন রকম কারণই এর পিছনে দায়ী। প্রধান যে কারণে এখন এই উচ্চ রক্তচাপের প্রকোপ বেড়ে চলেছে তা হচ্ছে যে মানুষের গড় আয়ুর বৃদ্ধির জন্য বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং দেখা গেছে যে মানুষের বয়সের সাথে সাথে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার প্রবণতাও বেড়ে যায়, যার ফলে আমাদের যেহেতু সারা পৃথিবী জুড়ে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, তার সাথে সাথে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার পরিমাণ এবং প্রকোপ দুটোই বেড়ে চলেছে। কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমরা দেখি যে অনেক সময় একেবারে অল্প বয়সীদের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে এখন। এটা কি জেনেটিক্স নাকি আমাদের খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার পরিবর্তন, কোনটা মনে হচ্ছে আপনার? আসলে এর পেছনেও একাধিক কারণ আছে। একটা কারণ হচ্ছে যে এই পৃথিবীর বিভিন্ন জাতি এবং দেশে সবার উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি অথবা প্রবণতা এক নয়। এছাড়াও আমাদের জীবনযাপনের যে বিভিন্ন রকমের পরিবর্তন সেটাও কিন্তু দায়ী। তার মধ্যে কিছু কারণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে আমাদের এই যে জীবনযাপনের বিভিন্ন দিক, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আগের চেয়ে পরিশ্রম কম করি, আমরা আগের চেয়ে ক্যালোরি ইনটেক বেশি করি। এছাড়া আমাদের বিভিন্ন রকমের আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন খাবার। এই খাবারের মধ্যে আমরা বেশি রিফাইন্ড খাবার এখন খেতে অভ্যস্ত। পূর্বের তুলনায় আমাদের খাদ্যাভ্যাসটা একটা ভীষণ মাত্রায় পরিবর্তন হয়েছে এবং আমাদের খাবারে লবণের যে পরিমাণ সেটা অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি। বিশেষ করে ফাস্ট ফুড গুলোতে সেখানে যে নতুন প্রজন্ম লবণ ব্যবহার করা হয়, আমাদের নতুন প্রজন্ম ফাস্ট ফুডে অভ্যস্ত এবং এর ফলে তারা কায়িক পরিশ্রমও কম করছে, যার জন্য অল্প বয়সে মুটিয়ে যাচ্ছে। এবং এই মুটিয়ে যাওয়ার সাথে সাথে আরেকটা ব্যাপার চলে আসে, সেটাকে আমরা বলি মেটাবলিক সিনড্রোম। মানে এর সাথে একই সাথে আরো কয়েকটা জিনিস চলে আসে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা এবং রক্তে চর্বির আধিক্য। এই সবগুলো মিলে যখন একসাথে সম্মিলন হয় তখন ব্যাপারটা আরো গুরুতর হয়ে ওঠে। একদমই ঠিক তাই। আসলে আমরা উচ্চ রক্তচাপকে কখনো অসুখ বা রোগ বলতে চাই না, এটাকে আমরা বলি রিস্ক ফ্যাক্টর। এগুলোর সাথে যখন আবার ডায়াবেটিস বা চর্বির মাত্রা বৃদ্ধি পায়, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর একত্রিত হয়ে যায়, তখন সেটা আমাদের হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকিটা বাড়ায়। উচ্চ রক্তচাপকে বলা হচ্ছে নীরব ঘাতক, আসলে কি তাই? উচ্চ রক্তচাপ আসলেই নীরব ঘাতক অথবা নিঃশব্দ আততায়ী। কারণটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ তখন বুঝতে দেয় না। ভিতরে ভিতরে উচ্চ রক্তচাপ মানুষ আক্রান্ত হয় এবং সেটার প্রভাব শরীরে পড়তেই থাকে। ব্যক্তি যখন বোঝে যে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছে এবং সেটার প্রতিফল যখন ভোগ করে, তখন অলরেডি বেলা অনেক দূর গড়িয়ে গেছে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সেটার ক্ষতিকর প্রভাবে আক্রান্ত হয়ে যায়।
তখন মাত্র বোঝা যায় যে হ্যাঁ, উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছে ব্যক্তি। আসলে প্রেশার বা ডায়াবেটিস এগুলো নিজেরা কোনো সিমটম সাধারণত তৈরি করে না, যতক্ষণ না পর্যন্ত সেটা থেকে জটিলতা তৈরি হয়। সেজন্যই আমরা বলি যে যত তাড়াতাড়ি এগুলো ধরা পড়বে, তত আমরা নিজেদেরকে ভবিষ্যৎ ঝুঁকি থেকে মুক্ত করতে পারবো। চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপ বাংলাদেশে স্ট্রোক এবং ইসকেমিক হার্ট ডিজিজের বৃদ্ধিতে ভূমিকা রাখছে। আমরা আজকাল প্রায় দেখছি যে একদম অল্প বয়সী থেকে শুরু করে ইসকেমিক হার্ট ডিজিজে আক্রান্ত। আমরা তো হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে আমাদের কাছে প্রায় এ ধরনের পেশেন্টরা আসে। আপনার কি মনে হচ্ছে? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশে যেসব ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হন, এর মধ্যে দেখা গেছে যে প্রতি 100 জন স্ট্রোকে আক্রান্ত রোগীর শতকরা 80 জনের কিন্তু উচ্চ রক্তচাপ পাওয়া যায়। তার মানে এই দুটোর মধ্যে একটা খুব নিবিড় সম্পর্ক আছে। এছাড়া যাদের হৃদরোগ হয় বিভিন্ন রকমের, তাদের মধ্যে শতকরা 40 থেকে 50 জনেরই কিন্তু উচ্চ রক্তচাপ থাকে। তার মানে উচ্চ রক্তচাপ শুধু নিজে ঘাতক না, বরং আরো একাধিক ঘাতকের যে ক্ষতিকর প্রভাব সেটাকে বেগবান করে। তার মধ্যে না বললেই না, সেটা হচ্ছে স্ট্রোক এবং কিডনি ডিজিজ এবং হার্ট ফেলিওর, এবং তার সাথে সাথে করোনারি আর্টারি রোগে আক্রান্ত হওয়ার যে প্রবণতা, সেটা উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয় অনেক গুণ, যার ফলে প্রতিফলটা হয় প্রাণঘাতী। একদম ঠিক তাই। তার মানে আমাদেরকে খুব তাড়াতাড়ি সেটা ডায়াগনোসিস করলে, আমরা যদি প্রপারলি সেটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে করোনারি আর্টারি ডিজিজ, স্ট্রোক, হার্ট ফেলিওর এবং এমনকি কিডনি সমস্যা থেকেও নিজেদেরকে অনেকখানি নিয়ন্ত্রণে রাখতে পারবো আশা করি। উচ্চ রক্তচাপ এবং এই জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে জনস্বাস্থ্য এবং আমাদের অর্থনীতির উপর কি ধরনের প্রভাব পড়বে? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে উচ্চ রক্তচাপ যতটুকু না তাৎক্ষণিক সমস্যা তৈরি করে, তার চেয়ে বেশি এটা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে। এই দীর্ঘমেয়াদী সমস্যা যখন তৈরি করে ব্যক্তির ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, তখন কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর এর একটা বিরূপ প্রভাব পড়ে। এছাড়া এই উচ্চ রক্তচাপের যে প্রতিফল, তার ফলে দীর্ঘমেয়াদী হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার হার বেড়ে যায়। যখন এই সমস্ত দীর্ঘমেয়াদী রোগে আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ আক্রান্ত হয়, তাতে ব্যক্তির এবং সমাজের, তার সাথে সাথে দেশের স্বাস্থ্য খাতে যে খরচ, সেটা বেড়ে যায়। অনেক মধ্যবিত্ত পরিবার নিম্নবিত্ত হয়ে যায়, নিম্নবিত্ত পরিবার পথে বসে। কারণ আমাদের দেশে কিন্তু মানুষের যে স্বাস্থ্য খাতে খরচ, এটা 100 টাকার মধ্যে প্রায় 70 টাকা আমাদের ব্যক্তির পকেট থেকে যায়। কাজে এটা একটা বিশাল ব্যাপার। তারপরে যখন কেউ স্ট্রোকে আক্রান্ত হয়, তখন কিন্তু তার যে আয় রোজগার করার ক্ষমতা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সে অন্যজনের উপর, পরিবারের অন্য সদস্যের উপর, সমাজের উপর, দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। ডিপেন্ডেন্ট হয়ে গেলে তখন এটা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে। যখন কারো ডায়ালাইসিস প্রয়োজন হয়, এটা তো একেবারে বিশাল একটা খরচের ব্যাপার। সেই প্রভাব পড়ে শেষ পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থার উপর এবং দেশের উপর এবং জিডিপির উপরও প্রভাব পড়ে। ফলে আমাদের আরো বেশি এই খাতে খরচ করতে হয়, অসুবিধার সম্মুখীন হতে হয়। ধন্যবাদ। আপনি খুব ভীষণ রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। আসলেই তাই, আমাদের নিজেদের সক্ষমতা যতটুকু, হ্যাঁ, ততটুকু অনেক সময় দেখা যায় যে আমরা সেটা, যেহেতু এটা একটা কমপ্লিকেশনস গুলো অনেক, এমন না যে অল্পের মধ্যে আমরা সেরে উঠতে পারি। দেখা যায় এটার বোঝা আমাদেরকে দীর্ঘদিন বয়ে বেড়াতে হয়। হ্যাঁ, সেটা আমাদের অর্থনীতিতেও অবশ্যই প্রভাব ফেলে।